আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই আশা করি ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব দ্য 48 লস অফ পাওয়ার বইটির দ্বিতীয় নম্বর আইন, নেভার পুট টু মাচ ট্রাস্ট ইন ফ্রেন্ডস, লার্ন হাউ টু ইউজ এনিমিজ। বাংলাতে অনুবাদ করলে দেখা যায়, বন্ধুদের উপর খুব বেশি ভরসা করবেন না, শত্রুদেরকে ব্যবহার করতে শিখুন। তো এই আইনের মধ্যে লেখক বোঝাতে চেয়েছেন, আমরা অনেক সময় আমাদের পাশের বন্ধু বান্ধবদেরকে বেশি বিশ্বাস করে অনেক কিছু করে থাকি, বা আমাদের বিভিন্ন আত্মস্থের জিনিসগুলো বা আমাদের প্রাইভেট জিনিসগুলো তাদেরকে বলে ফেলি, বা আমাদের সাফল্যগুলো তাদের সাথে শেয়ার করি, যেগুলো দেখে তারা ঈর্ষান্বিত হয়, বা আমরা অনেক সময় তাদেরকে অনেক সুযোগ দেই, অনেক সাহায্য করি, বিশ্বাস করি। আর এই বিশ্বাসের ভরসা করে কিন্তু তারা আমাদের সাথে প্রতারণা করে। এটা কিন্তু অহরহ ঘটনা। এমনটা আমার সাথে হয়েছে। আমার এক বন্ধু, ও আমাকে কল করলো, ওর নাকি ১,০০০ টাকা লাগবে। তো বন্ধু যেহেতু না করে পারলাম না, আমি ১,০০০ টাকা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর অনেকদিন পর যখন তার কাছে আমি টাকা খুঁজলাম, আমার বন্ধুর কাছে, তখন সে অস্বীকার করে টাকা দিবে না। পরে অনেকদিন আমি খুঁজতে থাকি, এভাবে খুঁজতে থাকি, কিন্তু সে টাকা কখনোই দেয়নি। এখন পর্যন্ত আমি খুঁজলেও সে টাকা দিতে রাজি না। এখন আর আমি খুঁজি না অবশ্য। কিন্তু সে আমাকে টাকা দেয়নি, এটি বড় বিষয় না। আমাকে টাকা দেয়নি, ভালো কথা, টাকা দিচ্ছে না, এটি আমার জন্য বড় বিষয় না। কিন্তু এর থেকে বড় বিষয় বা ইমোশনাল ট্র্যাপ হচ্ছে যে, সে আমার নামে বদনাম করে। মানুষের কাছে বলে বেড়াই যে আমার থেকে কিভাবে টাকাটা নিল। আমি কিন্তু যে সময় টাকাটা দিয়েছিলাম ইমোশনাল হয়ে বা সাহায্যের হাত বাড়িয়ে, বন্ধুকে সাহায্য করছি ভেবে, টাকা দিচ্ছি ভেবে না। কিন্তু সে কিন্তু আমার এই অসহায়ত্ব বিশ্বাসকে ভঙ্গ করে আমার সাথে প্রতারণা করেছে। এরকম কিন্তু অহরহ ঘটনা হয়েছে। আপনাদের সাথেও হতে পারে, বা আপনারা অনেকেই হয়তো আছেন যাদের সাথে এরকম ঘটনা হয়েছে। আপনাদেরকে আমি একটা কথাই বলবো, আপনাদের সাথে যদি এরকম ঘটনা হয়ে থাকে, এবং আপনাদের যদি এমন বন্ধু থাকে যারা আপনাদেরকে টাকা নিয়ে আর টাকা দেয় না, বা এমন একটা পরিস্থিতি আসে যে সে আর আপনার টাকাটা দিবে না, তখন আপনারা তাদের সাথে একদম পুরোপুরি সম্পর্ক বন্ধ করে দিবেন। এমনকি কথা বলা পর্যন্ত। আপনারা তার সাথে কোনো ধরনের সম্পর্ক রাখবেন না। এবং এটি আমি বাস্তবে প্রয়োগ করেছি, এটি খুবই কাজ করছে। আমার বন্ধু যখন আমার নামে মানুষের কাছে বদনাম করতে শুরু করলো, তখন আমি বিষয়টি জেনে খুবই দুঃখিত হয়েছিলাম প্রথমে। কিন্তু পরে আমি বুঝতে পারলাম এটি আমার জীবনের জন্য একটি শিক্ষা। কারণ আজকে আমি ওকে ১,০০০ টাকা দিয়েছি। যদি আমি লাখ টাকা দিতাম তাহলে কিন্তু আমার অনেক বড় একটা ক্ষতি হয়ে যেত। কিন্তু ১,০০০ টাকা লাখ টাকার কাছে কিচ্ছুই না। কিন্তু একটা শিক্ষা হয়ে গেল যে আমি আর জীবনে কাউকে টাকা দিব না, কোনো ধরনের রেফারেন্স ছাড়া। তো এটাই হচ্ছে জীবনের সবচেয়ে বড় শিক্ষা। এবং কেন আপনারা তাদেরকে আর বিশ্বাস করবেন না, বা তাদের সাথে আর সম্পর্ক রাখবেন না? কারণ তারা আবার চাইবে আপনার সাথে এরকম ধোঁকা দিতে আপনাদেরকে। সে আমার সাথে আবার এরকম সম্পর্কে জড়াতে চাইছিল, এবং সে কিন্তু আমাকে টাকা দিবে না বলে আমাকে বলেছিল, সার দিবে, তোকে এই দিব, সে দিব, সার দিব, জামা দিব। এগুলো সে দেয়নি। সে আমার সাথে কিন্তু সম্পর্ক রাখতে চেয়েছিল, এবং এমনকি এখন পর্যন্ত সে আমাকে ফেসবুকে মেসেজ দিই আমার সাথে যোগাযোগ করার জন্য, কথা বলার জন্য। ওর মেসেজ কিন্তু আমি সিন করি না, দেখি না। ওকে আমি ইগনোর করি, একদম ইগনোর করি। মনে হয় ২০-২৫, আরও অনেক বেশি মেসেজ, এবং এমনকি বেশি মেসেজ দিলে ১ মাস ২ মাস পর হঠাৎ করে আবার বলি, কেমন আছিস? এইটুকুই। কিন্তু বেশি ইন্টারফেয়ার করা বা তার সাথে আবার সম্পর্কে জড়িয়ে পড়া একদমই ভুল, আপনারা কখনোই করবেন না। আপনাদেরকে তারা বলবে টাকা দিয়ে দেবো বলে আপনাদের সাথে আবার সম্পর্কে জড়াবে, আবার টাকা নেওয়ার ধান্দা করবে। কারণ মানুষের একটা সহজাত প্রবৃত্তি। সে যখন দেখবে যে এই জায়গা থেকে সে প্রফিট পাবে বা পেয়েছে আগে, সে আবার আশা করবে যে আবার সে এখান থেকে পাবে। সে এই আশা কখনোই ছাড়বে না। আপনি তাকে যত বই দেখান বা যত ভালোবাসেন, সে আপনাকে আবার আপনার সাথে ধোঁকা করবে। যে আপনার সাথে ১ম প্রতারণা করবে, আপনি তাকে যত ভালোবাসা দিবেন, কোনো কাজ হবে না। এই পৃথিবীর কোনো শক্তি নাই এই ভালোবাসা উল্টো ভালোবাসতে আপনাকে। সে কখনোই আপনাকে উল্টো ভালোবাসবে না। আপনি যতই ভালোবাসেন, সে আপনার সাথে আবার সে প্রতারণা করবে। তো অবশ্যই আপনাদেরকে আমি একটা কথা বলে দিই, আপনারা যারা আপনাদের সাথে ১ম প্রতারণা করবে, সে বন্ধু হোক বা অন্য কেউ হোক, আপনারা আর কখনোই তাদেরকে সেই বিশ্বাস করবেন না। তাদের সাথে পারলে যোগাযোগ একদম বন্ধ করে দিবেন। আপনাদের জন্য সবচেয়ে ভালো হবে। এবং লেখক যে উদাহরণটি দিয়েছেন, আপনাদেরকে উদাহরণটি দিলে আপনারা আরো সহজে বুঝতে পারবেন। এই আইনটি বোঝাতে নবম শতাব্দীর বাইজেন্টাইন সাম্রাজ্যের একটি ঐতিহাসিক ঘটনা তুলে ধরেছেন। যে ঘটনাতে বলা হয়েছে সেই সময়ের বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজা বা সম্রাট, সম্রাট মাইকেল তৃতীয় এবং তার ঘনিষ্ঠ বন্ধু বাসিলিয়াসকে নিয়ে। সম্রাটের ঘনিষ্ঠ বন্ধু বাসিলিয়াস এক যুদ্ধের মধ্যে সম্রাটের জীবন বা প্রাণ বাঁচিয়েছিলেন।
সেই থেকে সম্রাট খুশি হয়ে তার বন্ধুকে তার রাজ্যের বিশাল পদোন্নতি দেন বা অনেক বড় দায়িত্বে পদোন্নতি করেন। এটি করার পর তিনি ভেবেছিলেন যে তার বন্ধুকে তিনি সাহায্য করেছেন বা দয়া করেছেন, কিন্তু তার সেই বন্ধু ক্ষমতা পেয়ে সে লোভী হয়ে যায় এবং সে বিলাসবহুল জীবন পেয়ে এমন এক পর্যায়ে যায়, সে রাজার কৃতজ্ঞ ভুলে যায় এবং সে রাজাকে ধ্বংস করতে প্ররোচনা শুরু করে। এবং রাজাকে কিন্তু তার অন্যান্য প্রজারা বলেছিলেন যে তার এই বন্ধু, ঘনিষ্ঠ বন্ধু বাসিলিয়াস তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, কিন্তু রাজা সে বিষয়ে তোয়াক্কা করেননি। এবং তোয়াক্কা না করে অতিরিক্ত বিশ্বাসের কারণে পরিণতিটা হয়েছে যে এরকম যে বাসিলিয়াস রাজাকে বা সম্রাটকে মাইকেল তৃতীয়কে একদম হত্যা করেন এবং হত্যা করে নিজেই সাম্রাজ্যের সম্রাট ঘোষণা করেন নিজেকে। তো আপনারা বুঝতেই পারলেন কতটা জঘন্য রকমের কাজ হয়েছে শুধুমাত্র বিশ্বাসের জন্য। এই বিশ্বাসই কিন্তু তাকে ধ্বংসের মূলে নিয়ে গিয়ে এবং তার বন্ধু কিন্তু আত্মসাৎ করেছে তার সাম্রাজ্যকে। তো আপনারা এটি থেকে কি শিখলেন? এটি থেকে আমরা এটাই শিখলাম যে বন্ধুদেরকে এত বেশি বিশ্বাস করা যাবে না। এবং লেখক কিন্তু এই আইনটির মধ্যে আরেকটি কথা বলেছেন যে আপনার শত্রুকে বা আপনার আগের অতীতের শত্রুকে ব্যবহার করতে। কিন্তু আপনারা যারা এই বিষয়ে প্রথম আইনগুলো শিখছেন, আপনারা হুট করে যদি আপনার আগের শত্রুকে আপনার কাজে ব্যবহার করতে শুরু করেন, লেখকের মতে এটি ভালো হলেও আপনার জীবনে আপনি যখন এটি করবেন আপনার জন্য আরো খারাপ হতে পারে। কেন খারাপ হতে পারে? ধরেন আপনি আপনার শত্রুকে আপনার ব্যক্তিগত জীবনে প্রবেশ করালেন, তাহলে কিন্তু আপনার অবশ্যই ক্ষতি হবে। তা আপনি যতই কৌশলী আর যতই বুদ্ধিমান হন না কেন। কারণ আপনার ব্যক্তিগত জিনিস জানা মানে হচ্ছে আপনাকে জানা বা আপনাকে কন্ট্রোল করা। কিন্তু আপনি যদি আপনার প্রাক্তন শত্রুকে বা শত্রুর সাথে কাজ করেন কোন সময় প্রফেশনাল বা পেশাদার কাজে, ধরেন আপনি একটি কাজ করতে চাইছেন যেই কাজে আপনার শত্রু খুবই ভালো বা খুবই পারদর্শী, তখন আপনি আপনার শত্রুর সাথে বিনা দ্বিধায় বা বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিনা চিন্তায় হাত মিলাতে পারেন, কারণ এখানে আপনার দেখাই যাচ্ছে আপনার স্বার্থ আছে, তার মানে অবশ্যই এখানে আপনার প্রফিট হবে। কিন্তু আপনি কখনোই আপনার শত্রুকে কাজটি ফ্রিতে করতে বলবেন না। ফ্রিতে করতে বললে কিন্তু সে তার স্বার্থ আদায়ের জন্য আপনাকে আবার ক্ষতি করবে। অবশ্যই তাকে আপনি প্রফিট দেখাবেন বা তাকে একটি কিছু অফার করবেন যাতে সে অফার প্রত্যাখ্যান করতে না পারে। এবং তাকে কিন্তু আপনারা খুবই কড়া নজরে রাখবেন যাতে সে আপনার সাথে কাজ করার বদলে আপনার ক্ষতি না করতে পারে। আপনি যদি সতর্ক না থাকেন, আবার সে আগের মতোই অন্ধভাবে বন্ধুকে যেভাবে বিশ্বাস করে মানুষ এভাবে বিশ্বাস করেন, তাহলে আপনি আবার ঠকবেন। এবং আপনারা কিন্তু আমেরিকা সম্পর্কে জানেন। আমেরিকা এমন একটা দেশ যেখানে আপনি তার বন্ধু হলে আপনাকে যতটা পাহারা দিয়ে রাখবে, আপনি তার শত্রু হলে এর থেকে বেশি পাহারা দিয়ে রাখবে। আর শত্রুকে তো তারা পাহারা দেওয়ার বদলে হত্যা করে দেয়। আর বন্ধুকে তারা এত পাহারা দিয়ে রাখে, মানে বন্ধুর ব্যাপারে তারা তথ্য ধরে রাখবে, তাকে কন্ট্রোল করবে। আপনারা আমেরিকার মধ্যে বিশ্বের সেরা বিলিয়নিয়ার এবং টেক জায়ান্টদের দেখেন, সকলে কিন্তু জীবনযাপন করছে বিলাসবহুল জীবন। কিন্তু আপনারা সবাই কি জানেন আমেরিকা সিক্রেটলি তাদেরকে কন্ট্রোল করছে বা তাদের জীবন পরিচালনা করছে? তারা কি জানছে, সব খোঁজখবর রাখছে। এবং তারা কিন্তু কখনোই আমেরিকার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পারবে না। কেন পারবে না? কারণ আমেরিকার আধিপত্য আছে তাদের উপর। এই বিষয়টি সবসময় মাথায় রাখতে হবে। কারণ একটা কথা ভাবেন, ইলন মাস্ক পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি হয়েও যদি আমেরিকার ক্ষতি না করতে পারে, তাহলে আর কে পারবে এই পৃথিবীর? আর কেউ পারবে না। আর আমেরিকার যদি ক্ষতি করতে হয়, পৃথিবীর অন্য কোনো দেশ একমাত্র রাশিয়া আর চীন ছাড়া অন্য কোনো দেশ কখনোই আমেরিকার ক্ষতি করতে পারবে না। তাদের যে সামরিক বাহিনী খুবই শক্তিশালী এবং তাদেরকে একমাত্র তাদের বন্ধুই ক্ষতি করতে পারবে, যারা তাদের দেশের অভ্যন্তরীণে আছে, কারণ তাদের কাছে সব তথ্য আছে। এবং আপনার বন্ধু যখন আপনি বন্ধু যখন একসাথে চলাফেরা করবেন, আপনি কিন্তু আপনার বন্ধুর সীমাবদ্ধতা জানতে পারবেন। সে কি খেতে ভালোবাসে বা সে কি লাইক করে বা তার কিরকম, সে কিরকম, তার সম্পর্কে বা আপনার বন্ধু সম্পর্কে সবকিছু আপনি জেনে ফেলবেন। কারণ আপনি তার সাথে চলাফেরা করছেন। আপনি কিন্তু উম যদি বুঝে শুনে তাকে ফলো করেন, সে কি করছে বা না করছে, সে কি লাইক করে, আপনি কিন্তু সাবকন্সিয়াসলিও জেনে যাবেন সে এটা পছন্দ করে বা সে ওটা পছন্দ করে। আর যারা
বুদ্ধিমান বা কৌশলী তারা কিন্তু ফলো করে আপনি কি করছেন। আপনি আপনার বন্ধু কি করছে ফলো করেন আর না করেন। আপনার বন্ধু কিন্তু প্রত্যেকটা পদে ফলো করছে আপনি কি করছেন বা না করছেন, এবং সে কিন্তু আপনার ব্যাপারে তথ্য সংরক্ষণ করছে, এবং সঠিক সময়ে যখন যখন আপনি তার স্বার্থে আঘাত করবেন, আপনাকে পাল্টা জবাব দিয়ে দেবে, এবং এমন জবাব দিবে আপনি আর ঘুরে দাঁড়াতে পারবেন না। তো অবশ্যই একটা কথা মাথায় রাখবেন, আপনার বন্ধু হোক বা শত্রু, আপনি তাকে ফলো করবেন। সে কি করে, সে কি পছন্দ করে, সে কি পছন্দ করে না, এই সবগুলো তার কথাবার্তার চালচলন, সে কিরকম, সে কি আপনার আসল প্রকৃত বন্ধু নাকি সে আপনার নামের বন্ধু, আপনার ক্ষতি করতে চায় বা স্বার্থের জন্য আপনার সাথে আছে, এগুলো অবশ্যই ফলো করবেন। এগুলো যদি আপনারা ফলো করতে পারেন, অবশ্যই আপনার মেচুরিটি হয়ে যাবেন বা মেচুর হয়ে যাবেন। আর মেচুরিটি হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি কৌশলী হতে চান বা আপনি যদি টকতে না চান। আমরা যে উদাহরণটি দিয়েছিলাম যে আপনার শত্রুকে দিয়ে কাজ করালে কেন আপনার ফলাফল হবে বা লাভ হবে, প্রফিট কেন ভালো হবে। কারণ আপনি যেমন, আপনার শত্রু কিন্তু তেমনই শক্তিশালী হবে। আপনারা অবশ্যই জানেন, আপনার শত্রু যেমন কৌশলী, আপনিও তেমন কৌশলী। আর কোনো ভালো মানুষের বা কোনো সরল মানুষের কোনো শত্রু নেই। আপনি গ্রামে হেঁটে দেখেন কোনো ভালো মানুষের যে অন্যের কোনো খারাপ কাজ করে না বা অন্যের ব্যাপারে খারাপ কাজ করুক আর না করুক, অন্যের ব্যাপারে কোনো কথাবার্তা বলে না, তার কমই শত্রু। কিন্তু আপনি যখন জানেন, বুঝেন বা কোনো কিছুর প্রতিবাদ করতে পারেন, অথবা আপনার স্বার্থের বাইরে যদি কোনো কিছু যায়, আপনি প্রতিবাদ করতে শিখে যান, তাহলে কিন্তু আপনার শত্রু থাকবে। আর যতক্ষণ না আপনি আপনার নিজের স্বার্থের তোয়াক্কা করবেন না, নিজের স্বার্থের তোয়াক্কা না করে মানুষের সাহায্য করবেন, সাহায্য করলে কিন্তু আপনার শত্রু থাকবে না। আপনি দেখবেন সবাই আপনাকে ভালোবাসে, সবাই আপনাকে এই স্নেহ করবে, ভালোবাসা করবে, ভালোবাসবে। সবই কিন্তু দেখানোর জন্য। মন থেকে কিন্তু কেউ কাউকে ভালোবাসে না। পৃথিবীটা চলে কিন্তু টেক অ্যান্ড গিভ, নেও এবং দেও, এটাই। বন্ধুরা, এই সূত্রগুলো বা এই আইনগুলো আপনারা বাস্তব জীবনে প্রয়োগ করার সময় খুবই প্রাসঙ্গিকভাবে বা খুবই সতর্কতার সাথে ব্যবহার করবেন, এবং কখনোই আপনারা অন্যের ক্ষতি করার জন্য এই আইনগুলো ব্যবহার করবেন না। আপনারা নিজেরা সারভাইভ করার জন্য বা আপনাদের নিজেদের যাতে ক্ষতি না হয়, আপনাদের যাতে অন্য কেউ ক্ষতি করতে না পারে সেই জন্যই ব্যবহার করবেন। এবং বাস্তবে কিন্তু এই আইনগুলো একদম প্রাসঙ্গিকভাবে বা একদম হুবহু মিলতে নাও পারে। বিভিন্ন ঘটনাভেদে বিভিন্ন ধরনের আইন প্রয়োগ করা যেতে পারে। তো আপনারা যদি এই আইনগুলো পদক্ষেপ করেন, তাহলে আপনি নিজে আপনার পরিস্থিতি অনুযায়ী সঠিক পদক্ষেপ নিতে পারবেন বলে আমি আশা করি। তো আমার এই ভিডিওটি এই দ্য 48 লস অফ পাওয়ারের 48টি আইন নিয়ে আলোচনা করা হবে। আশা করি আপনারা এক এক করে সবগুলো ভিডিও দেখবেন, তাহলে কিন্তু আপনার ব্রেন ওয়াশ হয়ে যাবে এবং আপনি নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারবেন। আপনাদেরকে আর কোনো ধরনের ভিডিও দেখতে হবে না। ধন্যবাদ। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওতে লাইক দিয়ে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।